বন্ধুরা, একবার ভাবো ইন্দোনেশিয়ার মারাত্মক একজন গ্যাংস্টার যার একার সামনে বড় বড়রাও টিকতে পারে না, কিন্তু হঠাৎ একদিন তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে তার পুরনো জীবনের সব কিছু ভুলে যায়, কিন্তু ফাইটিং স্কিল ভোলে না। এমন কি হয়েছিল তার সাথে, আর এর পরেই বা কি হলো, চলো দেখি। কাহিনীর শুরুতে আমরা ইন্দোনেশিয়ার কোনো এক জেল দেখতে পাই। তখনই একজন পুলিশ অফিসার কয়েকজন গার্ডকে নিয়ে এই জেলে আটক একজন মারাত্মক অপরাধীকে দেখতে আসে। এই পুলিশ অফিসার ওই সেলের ভেতর অনেকগুলো বাচ্চার ছবি ছুঁড়ে দেয় আর তাকে বলে যে ভালো করে এই বাচ্চাগুলোর মুখ দেখো, যাদের জীবন তুমি বরবাদ করে ফেলেছো। তোমাকে এই কারাগারের ভেতরে ঢোকানোর জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি, তাই যতক্ষণ অবধি আমি তোমাকে ফাঁসির দড়িতে না ঝুলিয়েছি ততক্ষণ অবধি আমি শান্তিতে একটু নিঃশ্বাসও নেব না। এই পুলিশ অফিসারের এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে জেলের ভিতরে আটকে থাকা এই অপরাধী আগে থেকেই এখানে সব সেটিং করে রেখেছিল। সঠিক সুযোগ দেখে এখানে সাফ সাফাই করতে আসা লোকটি অচানক ওখানে থাকা গার্ডদের ওপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে এই ভয়ানক গোলাগুলি চলাকালীন জেলে আটকে থাকা ওই মারাত্মক অপরাধী এই সুযোগে সেলের বাইরে চলে আসে। এই লোকটার নাম ছিল লি। আসলে সে ছিল একজন চাইনিজ মনস্টার, আর এই কাহিনীর মেইন ভিলেন। এরপর লি ওখানে বেঁচে থাকা শেষ অফিসারটাকেও মেরে ফেলে, কিন্তু এখনো এই জেল থেকে বের হওয়া এতটা সহজ না, কেননা বাইরেও অনেকজন গার্ড বন্দুক নিয়ে এই জায়গার দেখাশোনার দায়িত্বে ছিল। তাই লি এই জেলে থাকা বেশিরভাগ কয়েদিদের তাদের সেল থেকে বাইরে বের করে দেয় আর তাদের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে বলে, বাইরে থাকা গার্ডদের সামলাতে পারলেই তোমরা চিরদিনের জন্য স্বাধীন হয়ে যাবে। যার পর এই সব কয়েদি ও গার্ডদের মধ্যে ধামাকাদার সংঘর্ষ শুরু হয়ে যায়, আর যেই গোলাগুলির মধ্যে এই সব গার্ডের সাথে বেশিরভাগ কয়েদিরাও মারা যায়। তো এখন আর এখানে লির কোনো বিপদ ছিল না, তাই সে আর কোনো ঝামেলা ছাড়াই এই জেল থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সমুদ্রের তীরে বসবাস করা একজন জেলে একজন লোকের বডি দেখতে পায়, যেই বডি সমুদ্রের ঢেউয়ে এখানে ভেসে এসেছিল। ওই জেলে ভাবছিল কে এই লোকটা, আর তার এই অবস্থা কিভাবে হলো। এরপর আমরা এখন থেকে 2 মাস পরের দৃশ্য দেখতে পাই। এই আইল্যান্ডেরই কোনো এক হসপিটালে কর্মরত সুন্দরী একজন ডক্টর ছিল এলি। সে তার কোনো একজন পেশেন্টের জন্য যথেষ্ট চিন্তায় ছিল, কেননা গত 2 মাস ধরে এলির এই পেশেন্ট কোমায় ছিল। সে প্রতিদিনের মতো আজও তাকে এখানে দেখতে আসে। তার শরীরে এই চোট লাগা ক্ষত জায়গাগুলো দেখে সে বলে যে কে জানে তুমি কে, আর তোমার এই অবস্থা কে করেছে। এর থেকে বোঝা যায় যে এখনো অবধি এই হসপিটাল এই পেশেন্টের আসল পরিচয় জানে না, তাই এলি নিজে থেকেই তার পেশেন্টের নাম দিয়েছে ইসমাইল। তারপর একদিন হঠাৎ তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে এলিকে তার ব্যাপারে কিছুই বলতে পারছিল না, এমনকি তার নিজের নামটাও না। তখন এলি তাকে বলে যে যতদিন অবধি তোমার স্মৃতিশক্তি ফিরে না আসে ততদিন অবধি আমরা সবাই তোমাকে ইসমাইল বলেই ডাকবো। এই সেই ব্যক্তি ছিল 2 মাস আগে ওই জেলে সমুদ্রের তীরে যাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। সে তার গায়ে লাগা আঘাতের চিহ্নগুলো দেখে তার পুরনো কথা মনে করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। এরপর আরো কিছুদিন যাওয়ার পর যখন ইসমাইলের স্মৃতিশক্তি ফিরে আসে না, তখন এলি তাকে নিজের সাথে সমুদ্রের তীরে নিয়ে যায়। তার মাথায় অনেক জোর খাটানোর পরেও এখনো ইসমাইলের পুরনো কিছুই মনে পড়ছিল না। তারপর এলি তাকে ওই জেলের সাথে দেখা করায় যে তাকে বাঁচিয়েছিল। ইসমাইলের প্রাণ বাঁচানোর জন্য সে তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা লিকে এই আইল্যান্ডের কয়েকজন লোকাল মাফিয়ার সাথে মিটিং করতে দেখি। এখানকার মাফিয়াদের হেড লি এর ওপর ভীষণ রেগেছিল, কেননা লি এদেরকে অনেকগুলো নকল বন্দুকের সাথে নকল ড্রাগস সাপ্লাই করেছিল। সে লিকে বলে, এরপর থেকে আমি আর তোমার সাথে কোনো ডিল করব না, আর এই জন্যই আমি তোমাকে শেষ করে ফেলার জন্য এতজন লোকের ব্যবস্থাও করেছি। কিন্তু এই মাফিয়ার হেডের এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে লিও তার বিরুদ্ধে এখানে তার ফিল্ডিং লাগিয়ে রেখেছে। এই ওয়্যার হাউসের বাইরেই লিয়ের কয়েকজন লোক ছিল যারা এখানকার লোকাল মাফিয়াদের দলের সবাইকে মারতে শুরু করে, আর এদিকে ওয়্যার হাউসের ভিতরে লিয়ের লেডি কিলার শিবা এখানকার অনেকজন মাফিয়াদেরকে মেরে ফেলে। এই লোকাল মাফিয়া লিকে খুব হালকায় নিয়ে নিয়েছিল, তাই সে এমনটা মনে করেছিল যে লি তার এই 3-4 জন লোকেদেরকে নিয়ে তাদেরকে আর কি করতে পারবে। কিন্তু এদের ফাইটিং স্কিল দেখেই বোঝা যায় লিয়ের গ্যাংয়ের সবাই খুবই
হাইলি ট্রেন্ড ছিল, তাই তার গ্যাংয়ের এক একজন লোক কয়েকজন লোকের বরাবর। ওই মাফিয়ার হেডকে মেরে ফেলতে দেখে তার ডান হাত নোভা খুবই ভয় পেয়ে যায়। সে তার জীবন ছাড় দেওয়ার জন্য লিয়ের কাছে কাকুতি মিনতি শুরু করে দেয়। সে লিয়ের কাছে তার জীবন ভিক্ষা চায়, আর তার সাথে সে তাকে একটা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দেয়। সে লিকে বলে আজ থেকে প্রায় 2 মাস আগে একজন জেলে সমুদ্রের তীরে একজন লোককে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। এখানকার কেউই তার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আমার মনে হয় ওই লোকটা হয়তো তোমাদের গ্যাংয়েরই লোক ছিল। তার এই কথাটা শুনে লি একটু টেনশনে পড়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে ইসমাইলের সাথে লিয়ের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। লি নোভাকে প্রাণে তো মারে না, কিন্তু তার কান পাটি ফাটিয়ে ফেলে আর তাকে বলে যে যদি তোমার কাছে তোমার জীবন প্রিয় হয় তাহলে এখনই হসপিটালে গিয়ে ওই লোকটাকে খোঁজো। তারপর নোভা ওই হসপিটালে পৌঁছে ওখানকার স্টাফদের সাথে গুন্ডাগর্দি শুরু করে। এমন ফুটপাতের গুন্ডাদের চেনার এটাই একটা বিশেষ লক্ষণ যে তার ওপরে থাকা লোকেদের কাছে তো লাথি খেয়ে বেড়ায়, আর তারপর সে তার থেকে কমজোরি লোকেদের ওপর গরম দেখিয়ে তার ফ্রাস্ট্রেশন কম করে। এলি এখানে পৌঁছে এই জায়গার পরিস্থিতি একটু সামলায়। তারপর সে নোভাকে তার কেবিনে নিয়ে গিয়ে তার কানের মলম পট্টি শুরু করে। এরই মধ্যে নোভা তার কাছে ইসমাইলের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এলি তাকে কিচ্ছু বলে না, কেননা এলির নজরে ইসমাইল একজন খুবই সহজ সরল লোক ছিল। তাই সে এটা চাইছিল না যে তার সাথে এমন ফুটপাতের গুন্ডাদের কোনো ঝামেলা হোক। নোভা বুঝে যায় যে নিশ্চয়ই এই ডক্টর ইসমাইলের ব্যাপারে কিছু লুকোচ্ছে, তাই সে তার মুখ থেকে সত্যিটা বের করার জন্য এলির সাথে অসভ্যতামি করতে শুরু করে। আর ঠিক তখনই ইসমাইল এখানে এসে নোভাকে এলির থেকে দূরে সরায়। যতই সে তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে নিজের পরিচয় ভুলে যাক না কেন, কিন্তু এখনো তার সামনে কোনো বিপদ দেখলেই তার ফাইটিং স্ট্রিংট আগের মতোই ট্রিগার হয়ে যেত। নোভা বুঝে যায় যে সে এই লোকটার সাথে জিততে পারবে না, আর এই জন্যই সে সাথে সাথেই এখান থেকে কাটিং খায়। এসব দেখে এলিও একটু অবাক হয়ে যায়, আর এতক্ষণে সে এতটুকু তো বুঝেই গেছিল যে ইসমাইল কোনো অর্ডিনারি লোক না। এলি তাকে বলে যে তোমার জন্য এই জায়গাটা সেফ না, তাই আগামীকাল তুমিও আমার সাথে জাকার্তা চলো। তখন ইসমাইল তাকে বলে আমার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার জন্য আমাকে এই আইল্যান্ডেই থাকতে হবে, কেননা যারা আমার এই অবস্থা করেছে তারা আমাকে খুঁজতে এখানে অবশ্যই আসবে। এলি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইল তাকে বলে যে আর কিছুদিন এখানে থাকার পর সেও জাকার্তায় তার কাছে চলে আসবে। এখন এদের সম্পর্কটা শুধু ডক্টর আর পেশেন্টের ছিল না, বরং কোথাও না কোথাও এখন তারা দুজন একে অপরকে পছন্দও করতে শুরু করেছিল। যখনই ইসমাইল তার অতীত মনে করার চেষ্টা করত, তখনই সে এমন কয়েকজন বাচ্চার ঝলক দেখতে পায় যাদের ভীষণ বাজে অবস্থা ছিল। তার অনেক চেষ্টার পরেও তার এইসব অতীতের স্মৃতি তার পেছন ছাড়ে না। তারপর পরের দিন এলি এখান থেকে জাকার্তা যাওয়ার জন্য রওনা দিচ্ছিল, তখন ইসমাইল তাকে বাস স্টপ অবধি এগিয়ে দিতে আসে। এখানেই আমরা দেখতে পাই যে লিয়ের কয়েকজন লোক ইসমাইলের ওপর নজর রাখছিল, কিন্তু তখনই অচানক তাদের সামনে একটা গাড়ি চলে আসার কারণে তারা ইসমাইল ও এলিকে দেখতে পাচ্ছিল না। তখন লির লোকেরা ভুল ভেবে নেয় যে হয়তো ইসমাইল ওই বাসে চেপে জাকার্তা যাচ্ছে। তার কিছুক্ষণ পর নির্জন একটা জায়গায় এসে তারা তাদের গাড়ি রাস্তার মাঝখানে রেখে ওই বাস দাঁড় করায়। লির জন্য কাজ করা এই দুজন লোক খুবই মারাত্মক নির্দয়ী মার্ডারার ছিল। তারা বাস ড্রাইভারের সাথে সাথে এখানকার বেশিরভাগ প্যাসেঞ্জারকেও মেরে ফেলে, কিন্তু এখানে কোথাও ইসমাইল তাদের নজরে পড়ে না। এরই মধ্যে এলি ইসমাইলকে কল করে এই সব ঘটনার ব্যাপারে জানিয়ে দেয়। ইসমাইল এটা শুনে সাথে সাথেই ওই জেলেকে নিয়ে এখানে আসার জন্য বেরিয়ে পড়ে। এই বাসে থাকা প্রায় সব লোকেদের মেরে ফেলার পর ওই গুন্ডারা এলির কাছে জিজ্ঞেস করে আবিদ কোথায়। আসলে ইসমাইলেরই আসল নাম ছিল আবিদ। লির লোকেরা এখানে তার খোঁজেই এসেছিল। এরা এখানে এলির সাথে আরেকটি ছোট্ট বাচ্চাকেও মারে না, আর এরা তাদের সাথে এদের দুজনকে তাদের বসের সিক্রেট আড্ডায় নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ইসমাইল তার জেলে কাকুকে নিয়ে এখানে পৌঁছে যায়। এখানে সে লিয়ের এমন কয়েকজন গুন্ডার মুখোমুখি হয় যাদেরকে লি এই শহর থেকেই হায়ার করেছিল। এক এক করে ইসমাইল এদের সবাইকেই মেরে ফেলে, কিন্তু তাদের এই লড়াই চলাকালীন তার ওই জেলে আঙ্কেল মারা যায়। আর ইসমাইল এখান থেকে চলে যাওয়ার আগেই পুলিশ এখানে এসে ইসমাইলকে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে লিয়ের বিশেষ ওই দুজন গুন্ডা এলি ও ওই ছোট্ট বাচ্চাটিকে তাদের সিক্রেট আড্ডায় নিয়ে যায়। এখন এই গ্যাংয়ের জন্য নোভার কাজ শেষ হয়ে গেছিল। এর সাথে নোভা একটু বেশি বকবক করছিল, তাই লির এই লোকেরা তাকেও গুলিতে ঝাঁঝরা করে মেরে ফেলে। এলি ও ওই ছোট্ট বাচ্চাটিকে এই হাইড আউটেরই একটা ছোট্ট ঘরে আটকে রাখা হয়।
অন্যদিকে পুলিশ স্টেশনে ইসমাইলের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইসমাইলের কয়েকবার বলার পরেও এই পুলিশ অফিসার তার কথা মানতে রাজি ছিল না, যে সে তার পুরনো সব স্মৃতি ভুলে গেছে। ইসমাইল বলে যে আমি তো নিজেও জানি না বাসের ওই লোকগুলোকে কে মেরেছে, আর এখন আমার বন্ধু এলি তাদের কবজায় আছে। তাই এখন আমার কাছে প্রশ্ন করার বদলে আপনার তো আমাকে সাহায্য করা উচিত। এই পুলিশ অফিসার তাকে লির ছবি দেখিয়ে বলে যে এই লোকটাকে আমরা কোথায় খুঁজে পাবো, কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে তো তাকে চিনতেই পারে না। তখন ওই পুলিশ অফিসার তাকে লির ব্যাপারে বলতে শুরু করে। সে বলে আমি এই দেশে অনেক বড় বড় অপরাধী দেখেছি, কিন্তু লির চেয়ে মারাত্মক আর কেউ নেই। এমন কোনো খারাপ কাজ বাকি নেই লি যেটা করেনি, কিন্তু তার করা সবচেয়ে জঘন্য কাজ এটা যে সে 6-7 বছরের বাচ্চাদের বিশেষ ট্রেনিং করিয়ে এমনভাবে তার গোলাম বানিয়ে নিয়েছে যারা তার অর্ডারে যাকে তাকে মেরে ফেলার আগে একবারও অন্য কিছু ভাবে না। ওইসব বাচ্চারা এখন বড় হয়ে গেছে। লি এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করেছে যে তার এক অর্ডারেই তারা যে কোনোখানে সর্বনাশ আরম্ভ করে দিতে পারে। ইসমাইল ওই পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করে যে আপনি এসব আমাকে কেন বলছেন, এসব ঘটনার সাথে আমার কি লেনা দেনা। তখন ওই পুলিশ অফিসার তাকে লির গ্যাংয়ের একটা ছবি দেখায়। ওই ছবিতে ইসমাইল লির একদম পাশেই বসেছিল। তো এখন এই কাহিনীতে এটা পরিষ্কার হয়ে যায় যে ইসমাইল আগে লির গ্যাংয়েরই একজন মেম্বার ছিল, আর এটাই এর কারণ ছিল যার জন্য এই পুলিশ অফিসার তার সাহায্য করার বদলে তার কাছে জিজ্ঞাসাবাদ করছিল। তখনই অচানক পুলিশ স্টেশনের কারেন্ট চলে যায়, আর বাইরে থেকে বন্দুকের গুলি চলার আওয়াজ শুনে আমরা বুঝতে পারি যে লির গুন্ডারা এখানে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই এই পুলিশ স্টেশনের সব পুলিশ মারা যায়। ইসমাইলকে ধরার জন্য লি তার সবচেয়ে ভরসার যোগ্য দুজন গুন্ডা রাঙ্গা ও বিল্লাকে এখানে পাঠিয়েছিল। এরাই ওই দুজন মার্ডারার ছিল যারা কিছুক্ষণ আগেই ওই বাসের সব কিছু ছাড়খাড় করে দিয়ে এসেছে। এদের সাথে ইসমাইলের লড়াই শুরু হয়ে যায়। ইসমাইল এখনো এটাই বুঝে পাচ্ছিল না যে কারা এরা আর কেনই বা তারা তাকে মারতে চায়, কিন্তু তাদের দুজনের সাথে ফাইট চলাকালীন তার বেশ কয়েকটা পুরনো স্মৃতি আবছা আবছা মনে পড়ছিল। তার মনে পড়ে যায় যে আজ থেকে কয়েক মাস আগেই এরা দুজন তার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু ওই গ্যাংয়ে লির অর্ডারের চেয়ে বড় আর কিছুই না। আর সেই কারণেই আজ এরা দুজন তাকে মারতে এসেছে। অনেকক্ষণ যাবৎ তাদের দুজনের সাথে ইসমাইলের বীভৎস ভয়ঙ্কর লড়াই চলে, আর তাদের এই দুর্ধর্ষ লড়াইয়ের শেষমেশ ইসমাইল এদের দুজনকে মেরে ফেলে। এরপর সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই লির একজন লোকের পকেটে ফোন বেজে ওঠে। ইসমাইল এই কল রিসিভ করলে অন্য দিক থেকে লির আওয়াজ শোনা যায়। ইসমাইল তাকে বলে যে আমাকে খোঁজার চেষ্টা করতে হবে না, আমি নিজেই তোমার কাছে আসছি। ইসমাইলের আওয়াজ শুনেই লি বুঝে যায় যে নিশ্চয়ই সে রাঙ্গা ও বিল্লার খেলা শেষ করে ফেলেছে। এরপর ইসমাইল লির ওই সিক্রেট আড্ডার সন্ধানে বেরিয়ে পড়ে। ভয়ানক জঙ্গলের পথে চলাকালীন এখানেই ইসমাইল একটা কুয়ো দেখতে পায়, যেই কুয়োর সাথে ইসমাইলের ছোটবেলার অনেক শক্ত স্মৃতি জড়িয়েছিল। আসলে লি আজ থেকে অনেক বছর আগে ইসমাইলের সাথে সাথে আরো অনেক কজন বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছিল। সে এইসব বাচ্চাদের এই কুয়োর ভিতরে অনেকদিন অবধি বিনা জল খাবারে রেখে দিত, যার পর নামমাত্র খাবারের জন্য এইসব বাচ্চারা একে অপরের সাথে জীবন মরণের লড়াই শুরু করে দিত। আর সবার শেষে যেই বাচ্চাটা বেঁচে থাকতো তাকে লি তার টিমে নিয়ে নির্মমভাবে তার ট্রেনিং করাতো। লি তাদের নিজের জীবনের ভয়টাই ছাড়িয়ে দিত, যেই জন্য লির ট্রেনিং দেওয়া ওই সবাই ভীষণ মারাত্মক ও নির্দয়ী ছিল। এখানে ইসমাইলের সাথে লির আরো একজন বিশেষ লোকের দেখা হয়, যে আগে ইসমাইলের খুব ভালো বন্ধু ছিল। ইসমাইল তার সাথে লড়তে চাইছিল না, এই জন্য সে তাকে বোঝায় যে আমার শত্রুতা শুধু লির সাথে, তাই এখানে আমাদের মাঝে তোমার না আসাটাই ভালো হবে। কিন্তু লির এই বিশেষ লোক ইসমাইলের কথা মানে না, যার পর তাদের দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। এই লোকটাও ইসমাইলের মতোই অনেক ভালো একজন ফাইটার ছিল, আর এই জন্য এই ফাইটে ইসমাইলের গায়ে অনেক চোট লাগে। কিন্তু শেষমেশ কোনো না কোনো ভাবে ইসমাইল এই লোকটাকে কাবু করে ফেলে। তাকে শেষ করার পর আবার সে লির ওই হাইড আউটের দিকে এগোতে শুরু করে। এই পথেই তার সাথে লির ওই মারাত্মক লেডি কিলার শিবার মুখোমুখি হয়। বেশ কিছুক্ষণ যাবৎ তাদের এই ধাক্কাধাক্কি চলার পর শেষমেশ ইসমাইল তাকেও কাবু করে ফেলে। ইসমাইল তাকে মারতে চাইছিল না, তাই সে শিবাকে বলে লি নামের ওই দানব আমাদের সবার জীবন বরবাদ করে ফেলেছে, তাই তোমার জন্য ভালো এটাই হবে যদি তুমিও আমার মতো লির বিরুদ্ধে গিয়ে ওই
গ্যাং ছেড়ে দাও। তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি যে আগে তারা দুজন একে অপরকে ভালোবাসতো, কিন্তু এরপর একদিন ইসমাইল লির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তাই তার বসের অর্ডার মানার জন্য শিবার ইসমাইলের ওপর গুলি চালাতে হয়েছিল। শিবাই ইসমাইলকে ওই হেডশটটা মেরেছিল, যেই কারণে ইসমাইলের সব পুরনো স্মৃতি মুছে গেছে। আজও সে ইসমাইলকে ভালোবাসে, কিন্তু অন্যান্য সব গ্যাং মেম্বারদের মতোই শিবার কাছেও লি তার বাবার মতোই ছিল, তাই তার অর্ডার ফলো করার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। ইসমাইলের তাকে বারবার মানা করা সত্ত্বেও সে তার সাথে লড়াই থামায় না, আর শেষে এমন একটা সময় আসে যখন শিবার হাতে বন্দুক ছিল আর ইসমাইলের হাতে চাকু। সে জেনে বুঝে উল্টোপাল্টা দিকে গুলি চালাচ্ছিল, যেটা দেখে ইসমাইল ভয় পেয়ে তার চাকু শিবার দিকে ছুঁড়ে মারে, যেই চাকু সোজা তার পেটে ঢুকে যায়। এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছিল যে শিবা তাকে মারতে চাইছিল না। কোথাও না কোথাও শিবারও এই ব্যাপারে আফসোস ছিল যে সে ইসমাইলকে মারার জন্য আগেও গুলি চালিয়েছিল, আর এটাই এর কারণ ছিল যার জন্য আজ সে তার হাতেই মরতে চাইছিল। এদিকে লি জানতে পারে যে তার ট্রেনিং দেওয়া সব মেম্বার এখন মরে গেছে, আর এখন তার হাইড আউটে শুধু কয়েকজন ভাড়াটে গুন্ডাই ছিল। এদিকে লির হাইড আউটে যেই গুন্ডারা ছিল তাদের মধ্যে একজনের চুলকানি ভেসে ওঠে, আর সে এলির কাছে গিয়ে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু সে ওই ছোট্ট বাচ্চাটির সাহায্যে ওই লোকটার বন্দুক দিয়েই মেরে ফেলে। তারপর তারা ওই ঘরের বাইরে এসে ওখানে থাকা আরো 2-4 গুন্ডাকে মেরে ফেলে। তখনই অচানক বাইরে থেকে আরো 2 গুন্ডা আসে, আর তাদের দুজনের ওপর অন্ধের মতো গুলি চালাতে শুরু করে। এই উল্টো পাল্টা গুলি চলাকালীন এলির বন্দুকের গুলি শেষ হয়ে যায়, আর এখন এরা দুজন খুব খারাপভাবে ফেসে গেছিল। কিন্তু তখনই অচানক ইসমাইল এখানে এসে ওই গুন্ডাদের মেরে ফেলে, যেই কারণে এদের দুজনের প্রাণ বেঁচে যায়। এতক্ষণে এলি এতটাই ভয় পেয়ে গেছিল যে এখন তার ইসমাইলের প্রতিও ঘৃণা চলে এসেছিল। সে ইসমাইলের সামনে চাকু ধরে তাকে তাদের থেকে দূরে থাকতে বলে। এলি লিয়ের কাছে ইসমাইলের জীবনের সব পুরনো ব্যাপার শুনে ফেলেছিল, তাই এই জন্যই এখন সে ইসমাইলকে দেখেও ভয় পাচ্ছিল। ইসমাইল তাকে শান্ত করার চেষ্টা করে তাকে বলে যে আমার ওই পুরনো জীবন আমি নিজে বেছে নিইনি, আর এখন আমি এখানে শুধু তোমাকে বাঁচানোর জন্যই এসেছি, কেননা তোমার জন্যই আমি এখন একটা নতুন জীবন পেয়েছি। এটা শুনে এলির রাগ একটু ঠান্ডা হয়। তারপর সে ইসমাইলের কথা বুঝে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই হাইড আউটে লির যতজন লোক ছিল এখন তারা সবাই মারা গেছে। তারপর সব শেষে লি ও ইসমাইলের মধ্যে মোকাবেলা শুরু হয়। আগে থেকেই ইসমাইল অনেক ক্লান্ত হওয়ার কারণে প্রথমে লি তার ওপর ভারী পড়ছিল, কিন্তু তারপরেও ইসমাইল হার মানতে রাজি ছিল না। তাদের দুজনের মধ্যে লড়াই চলাকালীনও তাদের দুজনের কথাবার্তা চলছিল। লি তাকে বলে যে তুমি আমার ভরসা নষ্ট করেছো, তোমাকে বড় করে আমি অনেক বড় ভুল করেছি। ইসমাইল তাকে বলে যে আসলে তুমি একজন পাগল, যে তার পাগলামির কারণে না জানি কতজন বাচ্চার জীবন নষ্ট করে দিয়েছে। একজন বাবা নিশ্চয়ই কখনো তার বাচ্চাদের খুনি বানাতে চাইবে না, কিন্তু তুমি তোমার পাগলামির কারণে অসংখ্য নিষ্পাপ বাচ্চাদের জঙ্গলি জানোয়ারের চেয়েও অধম বানিয়ে দিয়েছো। ধীরে ধীরে ইসমাইল তার উপর চড়াও হয়ে যাচ্ছিল। তখন নিজেকে বাঁচানোর জন্য লি এই হাইড আউট থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আজ ইসমাইল তাকে একদমই ছাড়ার মুডে ছিল না। তারপর বাইরে তাদের দুজনের মধ্যে আবার ফাইটিং শুরু হয়ে যায়, আর শেষে ইসমাইল তাকে ধরে একটা গাছের দিকে ধাক্কা দেয়, আর যেই গাছে থাকা একটা তীক্ষ্ণ ডাল লির শরীরের আর পার হয়ে যায়। লি মরতে মরতে ইসমাইলকেও মারতে চাইছিল, এই জন্য সে তাকে ধরে ওই তীক্ষ্ণ ডালটার দিকে টানতে শুরু করে, যাতে এই তীক্ষ্ণ গাছের ডালটা ইসমাইলেরও শরীরের আর পার হয়ে যায়। কিন্তু ঠিক সময় মতো এলি এখানে এসে তাকে ধরে নিজের দিকে টানতে শুরু করে, আর যার জন্য ইসমাইলের জীবন বেঁচে যায়। খুব বেশি ঘায়েল হওয়ার কারণে ইসমাইল অজ্ঞান হয়ে গেছিল। এরপর আমরা এখান থেকে কয়েকদিন পরের দৃশ্য দেখি, যেখানে আমরা দেখতে পাই যে এলি একদম ঠিক আছে। সে জাকার্তারই কোনো এক হসপিটালে ছিল। এই হসপিটালেরই অন্য কোনো রুমে ইসমাইলেরও চিকিৎসা চলছিল। গত কয়েকদিন থেকে অজ্ঞান থাকার কারণে এখনো অবধি সে কোনো রেসপন্স দেয়নি, কিন্তু আজকের দিনে ফাইনালি তার জ্ঞান ফিরেছে, আর সে এলির সাথে ইশারায় কথাও বলতে শুরু করেছিল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এটা ছিল একটা ইন্দোনেশিয়ান মুভি যেটার নাম হেডশট। আশা করি এই কাহিনীটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।